গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জনকে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক রেল অবরোধ, আশেপাশে ভয়াবহ যানজট ভোগান্তি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে, আল জাজিরাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন। অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে সমস্যা তৈরি হবে, মন্তব্য মির্জা ফখরুলের। শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি না করার নির্দেশ কর্মীদের। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এ তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? বিশিষ্ট সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন। যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ সহ মোট সদস্য ১১ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ৫ আগস্টের আগে জন্ম সনদ নিয়ে সবাইকে নতুন করে করতে হচ্ছে নিবন্ধন। কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করায় জটিলতা। ২ বার অলরেডি করেছি, এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে। সার্টিফিকেটগুলি আমার এখানে শো করে না, আবেদন করলে পৌঁছে যায়, এখন পাইতেছি না। প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হচ্ছে। উনি বেআইনিভাবে নিজে একটা সার্ভার খুলে শুরু করছে। এখন তো আমার মনে হয় ওনার ইনকোয়ারি হওয়া উচিত যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে, এই টাকা ওনার পকেট থেকে নেওয়া উচিত। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই, ক্রীড়াঙ্গনের শোকের ছায়া। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেল না তা নিয়েও প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। প্রাথমিক তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে বলেও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিকে ৫ আসামির পক্ষে লড়তে আসা আইনজীবী এহসানুল হক সমাজিকে রাষ্ট্রীয় পদ দেয়া হচ্ছে, তাই আসামি পক্ষের ওকালতনামা প্রত্যাহার করেছেন তিনি। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় ১২ আসামিকে, আর নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় গোলাম দস্তগীর গাজীকে। এরপরে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী আনিসুল হক সহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। বাকি আসামিদের মধ্যে রয়েছেন ফারুক খান, ডাক্তার দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, ১৪ দলের শরিক নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকেও। রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি ডক্টর আব্দুর রাজ্জাককে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা প্রমাণস্বরূপ যেন আগামীর দিনে ফ্যাসিস্ট কেউ হতে না পারে, আর তাদের অপরাধের পরিসর এত বেশি যে এসবের তদন্ত প্রতিবেদন তৈরিতেও সময় বেশি লাগছে। জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন তৈরিতে ২ মাস সময় চেয়েছিল প্রসিকিউশন, ১ মাস সময় মঞ্জুর করেছেন আদালত। চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য আদালতকে জানানো হয়েছে। ১,৫০০-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে। আজকে উপস্থিত করা হয়েছিল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে।
এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মধু, আজ তো বিশেষ একটি দিন ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের যেই কার্যক্রম দেখলেন আপনি, একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। বৃষ্টির সবশেষ যেটি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে 13 জন আসামিদেরকে আনা হয়েছিল তাদেরকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে এবং আজকের মতো বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আমি একটু বলতে চাই যে আজকে কি হয়েছিল। আজকে 11টার দিকে এজলাসটি বসার পর আমরা দেখলাম যে 13 জন আসামিকে আনা হয়েছিল, তাদের মধ্যে 12 জনকে কাঠগড়ার ভেতরে জায়গা দেওয়া গেছে, বাকি একজন ডাক্তার দীপমণিকে কাঠগড়ার বাইরে রাখতে হয়েছে। অর্থাৎ এই বিষয়টি কিন্তু চিফ প্রসিকিউটর বলছিলেন যে এত প্রভাবশালী নেতা যারা ছিলেন তাদের কাঠগড়াও জায়গা হচ্ছে না, যাদেরই নির্মাণ করা ট্রাইব্যুনাল, এই বিষয়টিকে তিনি ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে ফ্যাসিস্ট রূপে যেন কেউ নিতে পারেন। যে বিষয়টি আজকে প্রথমত শুরু হয়েছিল তদন্ত সংস্থার অগ্রগতি প্রতিবেদন দাখিল করার ক্ষেত্রে তিনি বলেছিলেন যে এত বেশি অপরাধ, এত বেশি অভিযোগ জমা হয়েছে যেগুলো তদন্ত করার জন্য সময়ের প্রয়োজন, সেই সময়ের জন্য 2 মাস সময় চান, পরবর্তীতে 1 মাস সময় গ্রহণ করেন। সেখানে তিনি যেটি বলেছেন যে নিপীড়নের পটভূমি অর্থাৎ শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রূপ ধারণ করা সেটি শুধুমাত্র 5ই আগস্টকে কেন্দ্র করে নয়, সেটি শুরু হয়েছিল পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে আরো যে আনুষঙ্গিক গুম হত্যাকাণ্ড ঘটেছে সেই সবকিছু মিলিয়ে হয়েছিল। এবং সবকিছুর মধ্যে শেখ হাসিনাকে এই ফ্যাসিস্ট রূপ ধারণ করার জন্য যারা নেহায়েত ভূমিকা পালন করেনি, যারা মূল ভূমিকা পালন করেছে তারাই হচ্ছে 13 জন অন্যতম। এবং আরো বাকি যারা আছেন, ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নাম কথা বলা হয়েছিল, তারা পলাতক অবস্থানে আছেন, সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল। 2টি অভিযোগের শুনানিতে প্রথম অভিযোগে শেখ হাসিনাকে কেন অ্যারেস্ট করা হয়নি এই প্রশ্নটি করেছিলেন ট্রাইব্যুনাল যিনি চেয়ারম্যান তিনি। তখন চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইন্টারপোল এবং পুলিশের কাছে তারা সহায়তা চেয়েছেন, ভারতের সাথে যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা যায় কিনা সেই বিষয়টির কথা জানিয়েছেন। তখন আদালত কিন্তু উষ্মা প্রকাশ করেছেন, তার অবয়বে আমরা যেরকমটা বুঝতে পেরেছি। ঠিক এই সময়টি যখন আদেশ দিচ্ছিলেন তখন কিন্তু ডক্টর কামাল আহমেদ মজুমদার, যিনি মিরপুরের এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মাননীয় বিচারপতি বলে কিন্তু একবার দাঁড়িয়েছিলেন। তারপরে দেখলাম যে তিনি আর নিজে কথা বলতে আগ্রহ প্রকাশ করেনি। আরো একবার তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন, তিনি আর কথা বলেন না, কিন্তু 2বার তিনি বিচারপতিদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছিলেন, সেটি আমি লক্ষ্য করেছিলাম। ভাবছিলাম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা বা নিজে কোনো বক্তব্য রাখতে পারেন কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়িয়েছে কিনা। শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি এবং আমরা যেখানে দেখছিলাম যে 7 জন আসামির পক্ষে 3 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, এহসানুল হক সমাজি 5 জনের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তিনি দাঁড়ানোর আগে চিফ প্রসিকিউটর একটি কৌশল করেছেন কিনা সেটি বলা মুশকিল, কারণ তাকে রাষ্ট্রীয় একটি পদে তারা নিতে চান। সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে এহসানুল হক সমাজকে ডিফেন্সের পক্ষে না লড়ার পক্ষে তিনি মত দিয়েছেন, তিনি আর লড়েননি এবং অন্য 2 আইনজীবীরা লড়েছেন। পরবর্তী শুনানিতে তাদেরকে শুনবেন বলে আদালত আজকে জানিয়েছেন। তো সামগ্রিকভাবে এই ছিল আজকের সবশেষ এবং 20 তারিখে অন্যান্য আসামিদেরকে হাজির করা হবে বলে আমরা সূত্র মতে জানতে পেরেছি। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ মধু। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বেলা 11টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। এই মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা 11:30টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত শিক্ষার্থীরা অবরোধ তুলবে না। তাদের দাবি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে। আর বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে অবরোধ কর্মসূচি করছে সেটি খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, তিনি আমাদেরকে জানাবেন। তাজনুর, এই যে অবরোধ কর্মসূচি হচ্ছে এবং এই এলাকায় যারা যাতায়াত করছে বেশ ভোগান্তিতেই তো তাদের পড়তে হচ্ছে, সেই ভোগান্তির চিত্র তো জানবই। আরেকটি বিষয়, এই অবরোধ কর্মসূচি আসলে কতক্ষণ নাগাদ চলবে, শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, এখন পর্যন্ত বেলা 4টার কথা শোনা যাচ্ছে, যেটা কিনা এই আন্দোলনে যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন কিংবা সামনে থেকে যারা এখন পর্যন্ত কথা বলছেন তারা যেমনটি বলছিলেন যে তারা আজকে এখন পর্যন্ত 4টা পর্যন্ত থাকার তাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তারা সুস্পষ্ট রকমের একটি জবাব সরকারের তরফ থেকে শুনতে চান। যদি তাদেরকে কোনোভাবে আশ্বস্ত না করা হয় কিংবা তাদের দাবি মানার বিষয়ে কোনো রকম ইতিবাচক ইঙ্গিত না পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের এই অবস্থান কর্মসূচি কিংবা এই অবরোধ কর্মসূচি সেটি পরবর্তী সময়ে তারা বৃদ্ধি করার এক ধরনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি কিন্তু এরই মধ্যে দিয়েছেন। তবে
বেলা 11:30 থেকেই এই যে মহাখালী রেলগেটের যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থী এরই মধ্যে সেই রেলগেটের ওপর অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন সময়ে তাদের এই দাবির পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং জড়ো হওয়া যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তারা যেটি বলছেন বারবার করে যে দীর্ঘদিন ধরেই তারা তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করার যে দাবি সেটি তারা একটা সময়ের যেমনটি একটি ফ্রেম বলছেন যে 17 বছর ধরে তারা এই দাবি তুলে আসছেন, কোনো সময় আসলে সেই দাবিকে কোনোভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং এই সময়ে এসে তারা অন্তর্বর্তী সরকারের কাছে এই ব্যাপারটি তারা পরিষ্কারভাবে জানাতে চাচ্ছেন যে এই দাবির পক্ষে তিতুমির কলেজে যত শিক্ষার্থী রয়েছে সবাই আসলে এখন একাট্টা হয়েছে এই দাবির পক্ষে এবং এই দাবি না মানা পর্যন্ত তারা আসলে ঘরে ফিরে যাবেন এরকম একটা ইঙ্গিত সেখানে পাওয়া যাচ্ছে। তবে ভোগান্তি তো খানিকটা হচ্ছে যে যেহেতু চারপাশে সমস্ত রকমের রাস্তা, যেমন মহাখালী রেলগেট যে জায়গাটি, একই সঙ্গে আমতলী যে মোড় রয়েছে, ট্রাফিক পুলিশ বক্সের যে মোড় রয়েছে সেখানে সেই পর্যন্ত এই পুরো এলাকাটি কিন্তু এরই মধ্যে শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে কিন্তু এরই মধ্যে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ট্রেন চলাচল তো বহু আগে থেকেই বন্ধ রয়েছে। সব মিলিয়ে আসলে জাহাঙ্গীর গেট থেকে যারা মহাখালীর দিকে আসতে চান কিংবা মহাখালী তেজগাঁও থেকে যারা এই মহাখালীর দিকে আসতে চান কিংবা বনানী যেতে চান বা এই রুটটি ব্যবহার করে যত রকমের যানবাহন চলাচল করে থাকে, গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি কিংবা কাজের প্রয়োজনে যে সমস্ত মানুষজন বের হয়েছেন সবাই আসলে এই মুহূর্তে এক রকমের থমকে রয়েছেন। যারা বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখছি যে গণপরিবহনগুলোতে যারা ছিলেন তারা কিন্তু নেমে পরবর্তী সময়ে হেঁটে রাস্তা পার হয়ে গিয়েছেন। তবে যে জায়গাগুলোতে অবরোধ করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে শিক্ষার্থীরা এসে কিন্তু জিজ্ঞেস করছেন যে কেন এই আন্দোলন কিংবা সেই আন্দোলনের বিষয়ে তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা আসলে যথাসম্ভব তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং আন্দোলনের যে যৌক্তিকতা তাদের তরফ থেকে যে বক্তব্য সেটি সাধারণ মানুষকে বুঝিয়ে এই আন্দোলনের সঙ্গে আসলে সংহতি প্রকাশ করার ব্যাপারে একরকমের উদ্বুদ্ধ করছেন। বৃষ্টি, আমরা শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ তাজনুর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা তিনি বলেছেন। বললেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। দীর্ঘ সময় নিলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও বললেন, বিএনপি ১৫ বছর আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা, তারা স্ট্রাইকার। বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। বিএনপি মহাসচিব বলেছেন, এমন কাজ করা যাবে না যার কারণে দেশ অস্থিরতার দিকে যাবে। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার, যেখানে সদস্য হিসেবে আছেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। এছাড়া এই কমিশনে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, নোয়াবের সচিব আখতার হোসেন খান, অ্যাটকোর প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্তগুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাল মামুন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী, বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যেই কমিশন গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এই কমিশনের প্রধান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন, সম্মানী, সুযোগ সুবিধা পাবেন বলেই উল্লেখ করা হয়। ভোগান্তির আরেক নাম জন্ম নিবন্ধন। নিয়মের বেড়াজালে আটকা পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা। জন্ম সনদের জন্য নতুন করে নিবন্ধন করতে হচ্ছে সবাইকে। মেয়র তাপসের সময় কেন্দ্রীয় সার্ভার উপেক্ষা করে নিজস্ব ওয়েবসাইটে নিবন্ধন করায় এই জটিলতা দেখা দিয়েছে। এদিকে আরেক জটিলতা, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও অভিভাবকের জন্ম নিবন্ধন করা। রেজিস্ট্রার জেনারেল বলছেন, নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। সহকর্মী তানফির মিজানের ছবিতে রিপোর্ট করেছেন আরেক সহকর্মী মহিউদ্দিন মধু।
বিদ্যালয়ে ভর্তির সময় শিশুর বয়স শনাক্তে জমা দিতে হয় জন্মসনদের ফটোকপি। এ কারণে স্কুলে ভর্তি ঘিরে প্রতি বছরই এ সময়টায় শিশুর জন্মসনদ সংগ্রহে অভিভাবকদের তোড়জোড় বাড়ে কাউন্সিলর অফিসগুলোতে। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এখনও খুলেনি বেশ কয়েকটি কাউন্সিলর অফিস। ফিরছেন অনেকেই, যেতে হচ্ছে মেয়র কার্যালয়ে। বন্ধ হয় 5 আগস্টের পর থেকে, এরপর খুলেই নেই। বন্ধ 5 তারিখ থেকে দেখতেছি বন্ধ। আর এখানকার কার্যক্রম চলে কই? এটা এখন আপনার নগর ভবন। সন্তানের জন্মসনদ করতে প্রয়োজন হয় অভিভাবকের জন্মসনদের, তাই আগে বাবা মায়ের সনদ তৈরি করতে হচ্ছে। অভিভাবকরা বলছেন জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও আবার জন্মসনদ করার প্রয়োজনীয়তা ভোগান্তি বাড়িয়েছে তাদের। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আমাদের এনআইডি আইডি, ওইটা থাকার পরও যখন যে কোনো কাজে জন্ম নিবন্ধন এটা আবার বাচ্চার জন্য করানোর জন্য আমাদের করতে হয়, এটা আসলে পেইনফুল। এখন আবার নতুন করে অ্যাপ্লাই করে জমা দেওয়া হয়েছে, কিছু করার নাই। এটা বোধহয় আমার মনে শুধু আমার এখানে যাদের যাদের ভুল আছে এই জিনিসটা সবারই হচ্ছে। হাইকোর্ট দেখিয়ে দিচ্ছেন রেজিস্ট্রার জেনারেলও, বলছেন জন্ম মৃত্যু নিবন্ধন আইনে বিষয়টি সমাধান করা আছে আগে থেকে। 2018 বিধিমালার বাইরে গিয়ে সিস্টেমে হাত দেওয়ার সুযোগ নেই তার। বাবা মার যে জন্ম নিবন্ধন লাগে সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে, এটা একটা বিধিগত চাহিদা, সুতরাং এটা দিতেই হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের জটিলতা আরেক ধাপ বেশি। 5 আগস্টের আগ পর্যন্ত নিবন্ধিত কোনো তথ্যই নেই সরকারের মূল সার্ভারে, কারণ সাবেক মেয়র তাপসের করা দক্ষিণ সিটির নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হওয়ায় সেই সনদ দিয়ে কাজ হচ্ছে না। ফলে ওই সিটির সবাইকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে নতুন করে। 2 বার অলরেডি করেছি, এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে। সার্ভারের সমস্যা হতে পারে, কিন্তু আমি তো 3-4 দিনও দেখছি এরকম, যে কপি কয়েকটা করছি। নতুন করা লাগলে সেখানে আমাকে হয়রানি হতে হচ্ছে। মনে করেন সার্টিফিকেট নিচ্ছেন আগে, এখন আমার নতুন করে দরকার আপনার এই সার্টিফিকেটগুলি আমার এখানে শো করে না, আবেদন করলে পৌঁছে যায়, এটাকে এখন পাইতেছি না। দক্ষিণ আগে সম্পূর্ণ বেআইনিভাবে তারা নতুন সার্ভার ক্রিয়েট করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল, ফলে তারা যে নিবন্ধনগুলো দিয়েছে এগুলো আমাদের মূল ডাটাবেজে নাই। এমনকি তাপস মেয়র থাকাকালীন যিনি ছিলেন রেজিস্ট্রার জেনারেল, তিনিই আছেন দায়িত্বে। পরিবর্তিত সময়ে তিনি এখন মেয়র তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আমাদের প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হচ্ছে। উনি বেআইনিভাবে নিজে একটা সার্ভার খুলে শুরু করছে। এখন তো আমার মনে হয় ওনার ইনকোয়ারি হওয়া উচিত যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে, এই টাকা ওনার পকেট থেকে নেওয়া উচিত। শুধু স্কুল ভর্তির ক্ষেত্রেই নয়, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র সহ নাগরিক সেবার 19টি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সনদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের, কম অথবা তারও কম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের বাকুতে আল জাজিরার সাংবাদিককে সাক্ষাৎকার দেন তিনি। প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জানান, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া তার সরকারের মূল লক্ষ্য। জোর দেন প্রয়োজনীয় সংস্কারের উপর। আল জাজিরার প্রশ্নের জবাবেও প্রায় একই ধরনের মন্তব্য করেন ডক্টর ইউনুস। সোমবার প্রচারিত সাক্ষাৎকারে তিনি বলেন, একযোগে চলছে নির্বাচন এবং সংস্কারের প্রস্তুতি। পুরনো নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তনের কথা জানান প্রধান উপদেষ্টা। I said there are 2 parallel things going on. One is the preparation for election, and another is the preparation for all the reforms done. অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে প্রশ্ন করেন আল জাজিরার সাংবাদিক। জবাবে প্রফেসর ইউনুস জানান, সংবিধান সংশোধন হলে বাংলাদেশের সরকারের মেয়াদ 1 বছর কমিয়ে 4 বছর করা হতে পারে। স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ তার চেয়ে কম হবে। I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that for sure. ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়েও প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে ইউনুস বলেন, আইনি প্রক্রিয়া চলছে। Yes, because there's a legal process going on, and he is found guilty, and definitely she'll be asked for repatriation.
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ ওঠে সাক্ষাৎকারে। ট্রাম্পের সাথে কখনো কথা না হলেও রিপাবলিকান পার্টিতে তার বন্ধু আছে বলে জানান ইউনুস। রাজনীতিতে যোগ দিতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে সরাসরি না বলেন প্রধান উপদেষ্টা। No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. ডরথি তাসরিন, যমুনা নিউজ। 110 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পদ্মা নদী রক্ষা বাঁধ ধসে গেছে। গত 3 নভেম্বর থেকে এই বাঁধে ভাঙন শুরু হয়। স্থানীয়দের দাবি, ড্রেজার দিয়েই নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে এমন ভাঙন, এতে করে গ্রামবাসী বেশ আতঙ্কে আছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পদ্মা নদী রক্ষা বাঁধ 2011 সালে 110 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধ, অথচ যুগ পার না হতেই ভাঙতে শুরু করেছে বাঁধটি। 3 নভেম্বর হঠাৎই শুরু হয় ভাঙন, ধসে যায় উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মাঝিরঘাটের প্রায় 100 মিটার এলাকা। এছাড়া নদীগর্ভে পাইনপাড়া আহমদ মাঝিকান্দি এলাকার মফিজুল উলুম জামে মসজিদটিও। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে ভাঙন। আমাকে বর্ষিত মাদ্রাসায় 15-20 দিন হয় ভাঙছে, আর এখনো ভাঙে, পানি দাপড়াইয়া জোয়ার আসলে এখনো ভাঙিয়া পড়ে। প্রচুর ভাঙতেছে, ফিরে যে ব্যবহার করে সুন্দর করে বেরিয়ে না দেয় আমরা থাকতে পারতাম না। আমাকে বাসা বাসা সব গাঙ্গে লয়ে যাবো। সবচেয়ে বড় বিষয়টা হলো কোনটা, এখানে নদীতে ড্রেজার চলে, এখানে বল গেট ড্রেজারে এখানে বেশি ক্ষতিটা করতেছে। বাঁধটি হওয়ার পর ভাঙন ও বন্যা থেকে খানিকটা মুক্তি মিললেও আকস্মিক এমন ভাঙনে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ভাঙতে ভাঙতে মনে করেন এর দূরে জামক বাড়ির গাড়া পড়ছে, এই বাড়ির গাড়া আইছে মতন আমরা তো চিকাচিক মাল সামনা সরাইতে, কই ডালা সরায়, কই বেড়া বুড়া সরায়, চিকাচিকি লাগেছে। বেরি ভেঙেছে না, কোনো নিরাপত্তা নাই, আমরা খুব ভয়ের মধ্যে আছি, রাত দিলাম ঘুম নাই, মনে করেন আমরা ডালা খুলে লাইছি, ঘরের মাল সামনা বাড়ি করে লাইছি। এখন যদি এটা ফিক্সড না করা হয় দেন হয়তো বা এই এলাকায় বিলীন হয়ে যেতে পারে বর্ষার সময়। এরই মধ্যে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। রক্ষার জন্য ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব। বর্ষার শেষ সময়ে এসে বাঁধের 100 মিটার অংশের ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কিত পদ্মাপাড়ের মানুষ। এলাকাবাসীর দাবি, দ্রুত বাঁধটি সংস্কার করে পুনঃস্থাপন করার। পদ্মাপাড় থেকে SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। উন্নয়নের নামে যেন হরিলুট হয়েছে সাতক্ষীরার তালায়। গেল 3 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া 4 কোটি 85 লাখ টাকার কি উন্নয়ন হয়েছে তা অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন, এবং বেরিয়ে আসে সরকারি অর্থের 9-6 করা ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, যার নেপথ্যে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার। সাতক্ষীরার যে কটি উপজেলাকে LGED অধিক উন্নয়ন বরাদ্দ দিয়েছে তাদের অন্যতম এই তালা, অথচ বেহাল অবকাঠামো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। শেষ 3টি অর্থ বছরের বরাদ্দ পর্যালোচনা করে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। উন্নয়নের নামে লুটপাট হয়েছে বিপুল অঙ্কের টাকা। উপজেলা পরিষদের প্রবেশদ্বার 50 ফুট দৈর্ঘ্যের এই ড্রেন নির্মাণেই ব্যয় দেখানো হয়েছে 18 লাখ টাকা। গেটের নিচের ঢালাই 5 লাখ, আর পরিষদের ভেতরের ড্রেন সহ স্ল্যাবের পেছনে খরচ 22 লাখ টাকা। আসল খরচ কত? সম্পূর্ণ টাকা খরচ হয়নি। কত টাকা খরচ হতে পারে আপনার ধারণা? সর্বোচ্চ 8-10 লাখ টাকার ভিতরে হবে। গেজেটেড কোয়ার্টার সংস্কারে 4 লাখ ও নন গেজেট অবকাঠামোর জন্য ব্যয় করা হয়েছে 10 লাখ টাকা, যদিও বাসিন্দা ও সরকারি স্টাফদের দাবি ভিন্ন। বিল্ডিংগুলো ভালো না, এমনি অনেক খারাপ অবস্থা, বসবাস করার উপযোগী না। 10 লাখ টাকার কোনো কাজ হয়েছে কিনা আপনি দেখেছেন? 10 লাখ টাকা সে তো ব্যাপক, এরকমের কোনো কাজ আমার মনে হয়নি। উপজেলার অভ্যন্তরের ড্রেন নির্মাণের একই প্রকল্প বারবার দেখিয়ে 3 অর্থ বছরে উত্তোলন করা হয়েছে 60 লাখ টাকা। 6 লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পর তার সৌন্দর্য বর্ধনে আরও 5 লাখ টাকা খরচ দেখানো হয়।
লুটপাটের জন্য বেছে নেওয়া হয়েছিল এলজিইডির একের পর এক প্রকল্প। 19 লাখ টাকা মাটি ভরাট করেছে, কোথায় করেছে? কিছুই তো না। 2 লাখ টাকা খরচ করলো। এইবার দেখাবেন যে রহিমের বাড়ির থেকে আফতাবের বাড়ি, আবার আফতাবের বাড়িতে রহিমের বাড়ি। দুর্নীতি ও অনিয়মের কুশীলব কারা? অনুসন্ধানে বেরিয়ে আসে জনগণের অর্থ লোপাটে সনৎ কুমার ব্যবহার করেছেন বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পরিচয় গোপন রাখার শর্তে মুখ খুললেন এক ঠিকাদার। অনিয়মের সাক্ষ্য দিয়েছেন ইউনো অফিসের হিসাব সহকারীও। হ্যাঁ, জামান ট্রেডার্স হচ্ছে আমার ভাই। একটা টাকাও জামান ট্রেডার্স আমারও ভাই পায়নি, একটা টাকাও। যদি বলেন চেয়ারম্যানের কাছে আমি ফোন দিচ্ছি, উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে বলতেছে আমি টাকা পাইছি 6 লাখ টাকা। উপজেলা চেয়ারম্যানের সমস্ত যে অর্ডার সেগুলোই বাদ বাকি যারা কর্মকর্তা ছিলেন তারাই ফলো করছেন এবং তার অর্ডারে এস্টিমেটগুলো হতো। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর খোঁজ মিলছে না বিলুপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের। তবে দুর্নীতির বাকি সহযোগীরা রয়েছেন বহাল তবিয়তে। এসব দেখার দায়িত্ব যার, কি বলবেন সেই উপজেলা প্রকৌশলী? সমন্বয় করে এটা কাজ করা হয়েছে। কোনো জায়গায় কোনো টাকা আছে মানে দুর্নীতি করা হয়েছে এরকম কোনো ধরনের কোনো ই নাই। ঘটনাগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা এটা ভেরিফাই করে আমরা শনাক্ত করবো যে আসলে কাজ হয়েছে কি হয়নি, আর না হয়ে থাকলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবশেষ 3টি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিপি খাতে তালাই বরাদ্দ দেয় 4 কোটি 85 লাখ টাকা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। প্রায় 4 ঘন্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি টিস্যু পেপার কারখানার আগুন নিয়ন্ত্রণ করা গেছে, তবে তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোরে মেঘনাঘাটের ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় আগুন লাগে এবং মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা সহ আশপাশে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ শুরু করে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের অপারেশন মেইনটেন্যান্স তাজুল ইসলাম জানিয়েছেন কারখানার পূর্ব দক্ষিণ অংশটি ধসে গেছে, তবে পুনরায় আগুন ধরার আর কোনো শঙ্কা নেই। কারখানার চারদিকের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। কিভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করে বের করা হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ হয়েছে, আগুন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই। টিস্যু তৈরির তো অনেক উপকরণ, সবগুলো কম্বাসেবল। এই কম্বাসেবল আইটেমগুলো যখন একসাথে জ্বলছে তখন তো আপনার অনেক টেম্পারেচার উৎপন্ন হচ্ছে। এটা প্রায় মোর দ্যান 1500 সেন্টিগ্রেড তাপমাত্রা। এই কারণে আপনার স্টিল স্ট্রাকচারটা আস্তে আস্তে আপনার ওর স্ট্রেংথটা ছেড়ে দিচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সকালে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের উচ্ছেদকারী একটি দল এই কার্যক্রম শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ক্ষমতা বলে রেলের জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ অফিস এবং পার্ক তৈরি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকবার উচ্ছেদের চিঠি দিলেও ক্ষমতার দাপট খাটিয়ে তা আর তিনি গুরুত্ব দেননি। অবৈধ দখলদারীদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আমরা আজকে সারা দিনের মধ্যে যে সমস্ত বড় বড় স্থাপনা আছে, আজকে বড় বড় স্থাপনাগুলোই আমাদের করার টার্গেটের কেস। বিজয় দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। 16 ডিসেম্বরে আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করতে পারে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি কথা বলেছেন বিজয় দিবস কোনো দলের না, তাই সরকার ভালোভাবে বিজয়ের দিনটি উদযাপন করতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন সার্বিক নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে বৈঠকে আলোচনা হয়েছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজের সরাসরি পণ্য পরিবহন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ভারতীয় মিডিয়া এ নিয়ে অনেক কথা বলছে, বিষয়টি যাচাই করে দেখে বাংলাদেশি মিডিয়ার ভূমিকা রাখা উচিত। আমাদের মহান বিজয় দিবস, এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন, এটার ব্যাপারেও আলোচনা হয়েছে।
সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। মামলায় আসামির তালিকা ও গ্রেপ্তার নিয়ে রমরমা বাণিজ্য চলছে। বাদীর অভিযোগ, সাহায্যের নামে এগিয়ে এসে মামলা বাণিজ্য করছেন স্থানীয় এক সংবাদকর্মী। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার। ছাত্র জনতা অভ্যুত্থানে গত 4 আগস্ট সুনামগঞ্জ শহরে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন জহুর আলী। তার অভিযোগ, পুলিশের এক কর্মকর্তা খুব কাছ থেকে গুলি ছুড়ে জখম করে তাকে। এই অভিযোগে ঘটনার 1 মাস পর 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন জহুরের বড় ভাই। কিন্তু পরে দেখা যায় এ মামলায় নামে বেনামে আসামি প্রায় 300। বাদীর দাবি, এত আসামির বিষয়ে কিছুই জানেন না তিনি। ছোট ভাইয়ের চিকিৎসায় সহায়তার কথা বলে স্থানীয় সংবাদকর্মী মাসুম হেলাল তার কাছ থেকে সই নেন। পরে ইচ্ছে মতো বসানো হয় আসামির নাম। আমি তো লেখাপড়া চিনি না, আমাকে কাগজ এনে দিছে, আমি এই সাইন দিছি। দেওয়ার পরে আমরা চলে আসছি। চলে আসার পরে শোনা যেতেছে সারা 99 জনের নামে মামলা, 200 কতজন অজ্ঞাত রাখছে। রাখার পরে এখন নতুন নতুন আসামি ধরতেছে এবং আবার ছাড়তেছে। ওটা সব ডিল করতেছে সব মাসুম হেলালে, কেন আমরা তো আর জানি না, আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না। আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে গত 11 নভেম্বর আদালতে আপোষের আবেদন করেন বাদী। হাফিজের অভিযোগ, হাজিরার আগেই সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় তাকে। আদালতে যাওয়ার পরে যে কিছু সন্ত্রাসীরা আমার ধরে নিয়ে অনেক ধরনের মারামারি করছে। এখন দেখা যায় মামলা তুলতে গেলেও আমি নিরাপত্তা নাই জানের, আর না তুললেও জানের নিরাপত্তা নাই। তাপসনার মধ্যে সে বলছে যে এই এজাহার, এই মামলার এজাহার নামীয় এবং এজাহার বহির্ভূত কোনো আসামির জামিনে তার কোনো আপত্তি নাই। তো 11 তারিখে শুনছি বাদী নাকি কোর্টেও আসছিল এবং সব শুনানি শেষে যখন সমন ইস্যু করার ব্যাপারটা উঠে তো স্যার বললেন বাদীরে খুঁজছেন, বাদী কোথায়, বাদীর আর পাওয়া যায় নাই তখন কোর্টে। অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না অভিযুক্ত গণমাধ্যম কর্মী। ফেসবুকে লাইভে এসে মামলা বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। একটা প্রমাণ যদি তিনি নিয়ে আসতে পারেন যে কোথাও কারো কাছ থেকে তার এই মামলাকে, তার এই নৃশংস ঘটনার মামলাকে কেন্দ্র করে আমি কারো কাছ থেকে কোনো ধরনের একটি টাকার সুযোগ বা সুবিধা নিয়েছি, আমি প্রকাশ্যে ক্ষমা চাব। মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন জহুর আলী। মামলাটা নিয়ে তারা বিজনেস করতেছে, টাকা আমার কাছে রেকর্ডও আছে। তারা যে মাসুম হেলালে কার কাছ থেকে 6 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা এরকম যে আদায় করছে, তার শুধু হে একা না, তার সাথে আরো গ্যাং আছে। আমার নাম বেচছে যে বিজনেস করতেছে, এই বিজনেসটা তাদের যেমন বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আপনাদের কাছে অনুরোধ। ঘটনার দিনের ভিডিও দেখে মামলা বাণিজ্যের বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়েছেন ওসি। আমি গোপনীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি, আসলে তথ্যটা আছে এবং কিভাবে করছে কিনা, কোনটা করছে বা এই ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি। এ মামলায় আসামি হয়ে কারাগারে গেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান সহ বেশ কয়েকজন। আমিন বাবু, যমুনা নিউজ। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ আইন প্রণেতারা। বিশ্লেষকদের সংখ্যা ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের ফলে বাড়তে পারে যুদ্ধের পরিধি, জড়াতে পারে নেটোভুক্ত অন্যান্য দেশ এবং মোড় নিতে পারে যুদ্ধ পরিস্থিতি। পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবেন পুতিন, এমনটাও বলছেন। নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল যুক্তরাষ্ট্র। ফলাফলস্বরূপ মার্কিন সহায়তাপ্রাপ্ত আর্মি ট্যাকটাইল মিসাইল সিস্টেম দিয়ে রুশ ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাতে পারবে কিয়েভ। মূলত এই সিদ্ধান্তের পর থেকেই নতুন মোড় নিতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সর্বোচ্চ 300 কিলোমিটার পাল্লার এই মিসাইল সিস্টেম যদি কিয়েভ ব্যবহার করে তাহলে বদলে যেতে পারে যুদ্ধ পরিস্থিতি, বাড়তে পারে পরিধি, এমনটাই ধারণা বিশ্লেষকদের। বলা হচ্ছে এই সিদ্ধান্ত পুতিন বাহিনীর বিরুদ্ধে অনেকটাই এগিয়ে দিবে ইউক্রেনকে। আলোচনার টেবিলে আরও প্রাধান্য পাবে জেলেনস্কি প্রশাসন।
I think it's a signal to the Russians. আমি মনে করি যুক্তরাষ্ট্র যে এই ইস্যু থেকে বের হতে চাচ্ছে না রাশিয়ার জন্য এটি একটি সংকেত। পাশাপাশি ওয়াশিংটন যে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে এটা তারই বার্তা। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে কূটনৈতিকভাবে জড়িয়ে যাচ্ছে, কৌশলগতভাবে আরও শক্তিশালী সামরিক অবস্থানে যাবে বাইডেন প্রশাসন, যাতে যে কোনো ধরনের আলোচনায় সুবিধা হয়। বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্তকে রাশিয়ার সাথে পশ্চিমাদের সরাসরি সংঘাত হিসেবেই দেখবে মস্কো। ফলে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারে পুতিন প্রশাসন। The frontline members, the Baltic states, Poland. পোল্যান্ড সহ বাল্টিক দেশগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। পূর্ব ইউরোপের দেশগুলো এর দাবি বহু আগে থেকেই জানিয়ে আসছিল। জার্মানিও খুশি হবে। এই সিদ্ধান্তে তাদের উপর চাপ তৈরি করবে, যাতে তারা কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেয়। এদিকে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে শীর্ষ রুশ আইন প্রণেতারা। তারা বলছেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করলে সর্বোচ্চ জবাব দেবে মস্কো। এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রুশ সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার অনুমতি দেয় ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী একটি হাসপাতালে আজ দুপুর 12টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন 81 বছর বয়সী সাবেক ফুটবলার। রোববার নিজ বাসায় আকস্মিকভাবে পড়ে যান তিনি। দ্রুতই ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়লেন সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু। ধানমন্ডি 8 নম্বর মাঠ সহ বেদখল হয়ে যাওয়া মাঠ পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শিশু কিশোরদের মানসিক বিকাশে গুরুত্ব দিয়ে সরকারের এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আর সর্বসাধারণের প্রবেশ বন্ধের পর মাঠটিকে ঘিরেই শোরগোল তৈরি হয়েছিল। চেষ্টা তদবির করা হলেও এই ঐতিহ্যবাহী মাঠ আর উন্মুক্ত করা যায়নি। সোসাইটির মাঠ দখল করে এ যেন চলছে কঠিন কর্মযজ্ঞ। শিশু কিশোরদের প্রবেশাধিকার বন্ধ করে ধানমন্ডি 8 নম্বরে ঐতিহ্যবাহী মাঠটি পরিণত হয়েছে স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে ক্রিকেট ফুটবলের পাশাপাশি রয়েছে বাস্কেটবল ও টেনিস কমপ্লেক্স। যথেষ্ট সুযোগ থাকলেও কেবল টাকার বিনিময়ে মিলবে এখানে খেলাধুলার অনুমতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর শেখ জামালের বন্ধু পরিচয়ে তা দখল করে নেন মঞ্জুর কাদের। নাম দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতিরোধে নাম পাল্টালেও বদলায়নি মাঠের দৃশ্যপট। পুরনোদের তত্ত্বাবধানে এই মাঠেই চলছে একাডেমিক কার্যক্রম। এই নিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে করা হয় প্রশ্ন। কমপ্লেক্স নির্মাণের যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করার পরিকল্পনা থাকবে কিনা? এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি বা অন্যান্য ক্ষেত্রেও সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। 2014 সালে এই মাঠ উন্মুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন। পাশাপাশি আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী 15টি সংগঠন। 5 আগস্টের পর মাঠটি নিয়ে একাধিক বৈঠক ডাকা হয়। মঞ্জুর কাদের সেই সময় বলেছিলেন যে মাঠটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে টোকাই আসবে। ঠিক একই ভাষায় আমাদের ধানমন্ডিবাসী আবার তারা বললেন যে তারা এই টোকায়ের খেলার জন্য এই মাঠটা তারা উন্মুক্ত করে দিতে পারে। সোসাইটির ইন্টারেস্টও সেটা, যে এটাকে যদি আমরা দখলে আনতে পারি, এটাকে আমাদের ম্যানেজমেন্ট রাখতে পারি, তাহলে আমাদের একটা অ্যানাদার ফেদার ইন দ্য ক্রাউন, হ্যাঁ, যে অ্যাড হবে যে আমাদের কন্ট্রোলে এটাও আছে। ধানমন্ডির এই মাঠ উদ্ধারে সক্রিয় ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শিশু কিশোরদের জন্য মাঠ উন্মুক্তের পাশাপাশি নতুন করে দখলের কোনো সুযোগ না দেখার কথাই বলেছিলেন তিনি। এইখানে প্রবেশাধিকার সীমিত হবে বা টাকা দিয়ে প্রবেশ করতে হবে, বা এইখানে এলাকাবাসীর খেলাধুলার বাইরে অন্য কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক কাজকর্ম হবে, এটার কোনো সুযোগই নেই। প্রশ্ন হচ্ছে, প্রভাবশালীদের বলয় থেকে শেষ পর্যন্ত কি সাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে এই ধানমন্ডি 8 নম্বর মাঠ? এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।